খালেদা জিয়ার সেই নির্বাচনে ভোট চুরি করে। আমাদের আকাশ সীমাও তারা এই সরকারের শুধু ঠিকই আছে, আসছে 28 দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। সেই সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সামনে ঈদ আয়োজনে আমাদের মুসলিম যে পরিবারগুলো যারা কোরবানি দেবেন সেই দিকে ব্যস্ত আছে। অন্যদিকে বিভিন্ন জায়গাতে শোনা যায় জিনিসপত্রের দাম এই মুহূর্তে আকাশ, যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। ঈদ কোরবানি এগুলো আসলে আসলে জিনিসপত্রের দাম আরো বেড়ে যায়, এটা বিষয়। বাংলাদেশের সেনা প্রধান হলেন নতুন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। অন্যদিকে আজকে শেখ হাসিনার কারাবন্দী দিবস, সেটা পালন করতেছেন এবং বিএনপির নেতারা বলেছেন ১/১১ সরকারের সঙ্গে খালেদা জিয়া কোনো আপোষ করেনি। যদি আপোষ করতেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতেন। জেনারেল আজিজ, আপনারা জানেন, সাবেক সেনাপ্রধান, ওনার 2 ভাইয়ের যে এনআইডি জালিয়াতি ছিল সেটা তদন্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে বাজেট ঘোষণা হয়েছে, বাজেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনেরা বিভিন্ন কথা বলেছেন, সেগুলো দেখবেন। আসলে অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করব। চলুন আমরা আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 11 জুন আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে আগামী 23 জুন বিকেল থেকে আগামী 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি 20 ডিসেম্বর 1985 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম লং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফল সহ ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবেও স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন এবং যুক্তরাজ্য কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তিনি 12 ফেব্রুয়ারি 2009 থেকে 8 জুন 2010 পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। 27 জুলাই 2011 থেকে 11 নভেম্বর 2013 পর্যন্ত 2 বছরেরও বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা 3 বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড 2014, 2015 ও 2016 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন। সেনা সদর সামরিক সচিব শাখায় তিনি সহকারী সামরিক সচিব, উপসামরিক সচিব এবং সামরিক সচিব হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। সেনা সদর জিএস শাখায় চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলাতে এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন।
এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এবং তার স্ত্রী সারাহনাজ কমলিকা জামান 2 কন্যা সন্তানের জনক-জননী। তিনি একজন ক্রীড়ামোদী ও প্রাণবন্ত অফিসার হিসেবে সর্বমহলে সুপরিচিত। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। আমি এই গুরু দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। সেই সাথে আপনাদের সকলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কর্নেল কমান্ডারের বিদায়ী প্যারেডে সেনা প্রধান এবং কর্নেল কমান্ডার হিসেবে উপস্থিত হতে পেরে সত্যি আমি আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি সার্বভৌম দেশ হতে। তাই আজকের এই অনুষ্ঠানের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাকে দায়িত্ব দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেনাবাহিনীর আধুনিকায়নে আমাদের 2030 ফোর্সেসগুলো অর্জনের লক্ষ্যে সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা, দিক নির্দেশনা, সহায়তা দিয়ে গেছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকলের পক্ষ থেকে তার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কর্নেল কমান্ডার হিসেবে আমি সত্যি গর্বিত। কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে আপনাদের উদ্দেশ্যে তাই কিছু কথা এখন বলতে চাই। 2434 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হয়েছে, আর কিছু চলমান রয়েছে। এর দায়িত্ব পালনের সুযোগ বিরল সম্মানের বিষয়। তাই আমি এই গুরু দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। সেই সাথে আপনাদের সকলকেও ধন্যবাদ ও এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে। তিনি তাদের নির্বাচিত 6 জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যায়, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়। এরকম একটা সাইকোলজি থেকেই ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক। ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন নয়। তার দলের কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে, সেটা আমাদের বিশ্বাস। নির্বাচনে বিএনপি আসবে না। নির্বাচনে বিএনপি যদি আসত, গতবারের মতো খরা ফলাফল হতো না, এটা আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটা ভোট ছিল। কিন্তু তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে, এটার সুফল তো আমি পাচ্ছি না, তারেক রহমান তো পাচ্ছে না, দিন তো দেশে নেই। এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের বুকে চলতে হয়।
এখন বলে শাস্তি, তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শাস্তি দেওয়ার তো বিষয় না। FBI সাক্ষ্য দিয়ে গেছে, ট্যাক্স ইভেশন, অর্থ পাচারে ঢাকায় এসেছে, সাক্ষ্য দিয়ে গেছে। তো সেই মামলার রায় হয়েছে। দেশের আদালত, বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না, বিচার ব্যবস্থা মানে না, আইন মানে না, আইনের শাসন তারা মানতে চায় না। অস্ত্র মামলা, দুর্নীতির মামলা, তারেক রহমানের আর কত সাজাও? তার তো সাজা হয়েছে, শাস্তি হয়ে গেছে। এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী এই সরকারের শুধু ঠিকই আছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। আর আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই রাখছে কেন? বিনিময়ে। সেই বিনিময়টা কি? শুধু একজন আসছে পত্রপত্রিকায়, সেটা হইল বেনজির আহমেদ IGP। তার কত সম্পদ আছে এখনো খবর পাই। অনেকে বলে নাকি সামান্য সম্পদ আসছে, উঠেছে, আরো অনেক সম্পদ আছে। এই সম্পদ আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার নিয়োগ করেছিলেন, র্যাবের মহাপরিচালক নিয়োগ করেছিলেন। পুলিশ IG থাকা অবস্থাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে লুটপাট করে সম্পদ সে বানিয়েছে। সুতরাং দায় দায়িত্ব আওয়ামী লীগের, দায় দায়িত্ব এই সরকারের। এই জন্য জাতি পত্রপত্রিকা অনেক কথা আসে, অনেক যোদ্ধবধূরা বলে, মন্ত্রীরা বলে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনতে চাই বিরোধী সম্বন্ধে। যাতে জানতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাখ্যা শুনতে চায়। আচ্ছা, উনি ব্যাখ্যা দিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ এই সরকারের আমলে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা, গুমের মাধ্যমে এবং গুলি, গ্রেপ্তারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে এই সরকার ঠিকই আছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সরকারি কর্মচারী দিয়ে। বাংলার জনগণ এই সরকারকে অনাস্থা দিয়েছে। গত 7ই জানুয়ারি নির্বাচনে এত আহ্বান, এত টাকা পয়সা খরচ করছে সরকারি দল বা নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে কিন্তু তারেক রহমানের আহ্বানে, সমমনের আহ্বানে, বেগম খালেদার নির্দেশনায় জনগণ ভোট দিতে যায় নাই। 5% ভোট পড়েনি। সরকার এখন স্পিরিট উপর ঠিকই আছে। এই সরকার দেশকে ধ্বংস করেছে, ব্যাংক ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে। তাদের আওয়ামী লীগের লোকজনকে তারা ব্যাংক করার লাইসেন্স দিয়েছিল, সে ব্যাংক, জনগণ ব্যাংকে টাকা হারিয়ে গেছে, সেই টাকায় তারা আওয়ামী লীগ লুটপাট করে নিয়ে গেছে। আপনার পুরাতন ব্যাংকগুলোতে তাদের চেয়ারম্যান বানিয়েছিল, ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছিল, পুরাতন এবং নতুন ব্যাংক সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে। সম্পদ নেই, টাকার শর্ট, মানুষের জীবনযাত্রা আজকে দুর্বিষহ হয়ে গেছে। এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে। আপনার মানুষের উপর এই দুর্নীতির বোঝা বাড়াচ্ছে সরকার, বিদ্যুৎ দাম বাড়িয়ে। কিন্তু শুধু ক্রয় ক্ষমতা বাংলাদেশ মানুষ ভালো নয়, খারাপ অবস্থা আছে। শুধু আওয়ামী লীগে যারা লুটপাট করছে নেতারা, তারাই ভালো আছে। এছাড়া সমগ্র দেশবাসী আজকে খুবই খারাপ, দেশের অবস্থা ভালো না, গণতান্ত্রিক দেশটা বাংলাদেশ। সুতরাং আজকে একটা কথাই, সেই জন্য যে যেখানে আসে না কেন, যে যে মধ্যে আসে না কেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের পতন ঘটাতে হবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিকল্প কোনো কিছু নেই। এবং আমরা আবার নিজেদেরকে গোছাই নেব ইনশাল্লাহ। অচিরেই এই 2024 সালে ইনশাল্লাহ আর একটা বড় ধরনের ডাক্তার। আমাদের আকাশ সীমাও তারা 2-1 বার লঙ্ঘন করেছে। তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম।
এবং সেই অবস্থাটার আর বেশি দূর এগোয়নি, যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে এবং আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা, বড় বড় দেশগুলো তারা আমাদের প্রশংসা করে, লিপ সার্ভিস দেয়, কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। আমাদের নিজেদেরই দুশ্চিন্তা মুক্ত হওয়ার কোনো কারণ নেই। সেখানে এতগুলো 11-12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। পৃথিবীর অনেক দেশ আছে, ইমিগ্রেন্টসরা যায়, তাদেরকে আশ্রয় দেয়। এখানে দুনিয়ার বড় বড় দেশগুলো যারা এই সংকট নিয়ে আজকে কথা বলে, আমাদের তো লিপ সার্ভিসের দরকার নেই। আমাদের দরকার এই রোহিঙ্গা এ বোঝাটা আমাদের উপর থেকে, আমাদের কাছ থেকে সরিয়ে নেয়া, এবং এটা আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার কাছে আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানেই সর্বাগ্রে তিনি রোহিঙ্গা প্রসঙ্গটা উত্থাপন করেন এবং আজকের বিশ্বে এটা অত্যন্ত দুঃখজনক যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। তাদের কথা ইসরায়েল শুনে না, তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাবও মানে না। ইসরায়েল তো মানেই না। তো এখন আসলে জাতিসংঘের এই অনুরোধ উপরোধগুলো এগুলা বাস্তবে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে তারপরও আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, মানে 54টা এথনিক কমিউনিটি, এদের একের সাথে অন্যের মিল নেই। বিশেষ করে রাখান এলাকা, আরাকান বিদ্রোহীরা প্রকাশ্যে এরা বিদ্রোহ করে যাচ্ছে। কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। যুদ্ধটাকে পরিহার আমাদের
আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না করে। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। আসছে 28 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুমুল লড়াই। কে হচ্ছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিল মনোনীত 6 জন প্রার্থী। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান বলছে, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরে দেশটির প্রেসিডেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর এবারের নির্বাচনে 6 জন প্রার্থীর মধ্যে একজনের নাম বেশি আলোচনায় রয়েছে, রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার জেনারেল বাঘের গালিবাফ। বর্তমানে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা গালিবাফ একজন কট্টরপন্থী নেতা। তিনি দেশটির পুলিশ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আয়াতুল্লাহ খামেনির বেশ আস্থাভাজন তিনি। গালিবাফ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তারবিয়াত মোদারিস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ভূগোলে সম্পন্ন করেন পিএইচডি ডিগ্রি। আর ইরান ইরাক যুদ্ধের সময় প্রতিরক্ষা বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন তিনি। গালিবাফ এর আগে 2005 ও 2013 সালে প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, কিন্তু দুইবারই দেশটির গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাননি। 2017 সালে ইব্রাহিম রাইসিকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে এবারের নির্বাচনে গার্ডিয়ান কাউন্সিলের সমর্থন পাওয়ায় গালিবাফ হতে পারেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে ইরানের প্রেসিডেন্ট তাকে ঘরে ও বাইরে মোকাবেলা করতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ। বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি ও পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি চাঙ্গা করতে নিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নিউজ ডেস্ক, 52 টিভি। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার না। এমন এক লোককে তারা পুলিশ প্রধান করেছিল, বেনজির নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করে না। বাংলাদেশ এখন চরম একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। যে কোনো সময় সরকারের পতন করতে পারে, যে কোনো সময় ফ্যাসিবাদের পতন করতে পারে। এত বড় নির্যাতনকারী, এত বড় লুণ্ঠনকারী, এত বড় বেহা কোন শক্তি, কোন দল এর আগে রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করে রেখেছিল আর তার কোনো নজির নেই। এই যে পুলিশ ভাইরা চাকরি করেন, তাদেরকে বিতর্কিত করেছে, এমন এক লোককে তারা পুলিশ প্রধান করেছিল, বেনজির নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করে না। যার উপরে নিষেধাজ্ঞা আছে, সে তার পরিবার সহ বিদেশে যাওয়ার কথা না, তারপরে ওই সরকার যেতে। মিস্টার আজিজ সেনাবাহিনীকে কলুষিত করেছে, তাকে এই সরকার পোস্টিং দিয়েছিল সেনা প্রধান হিসেবে। বাংলাদেশের 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা, একেবারে লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার না। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মজলুম জনতা 2 দিন পরে যে কুরবানি, সেই কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্যে কুরবানির দিনটি পালন করতে পারবে না। একটু আগে দেখলেন, যারা ঢাকা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দিনের পরে দিন, মাসের পর মাস, বছর পর বছর, তাদেরকে এই সরকার উচ্ছেদ করে তাদের জমি দখল করার উদ্যোগ নিয়েছে।
আমরা মনে করি অনতি বিলম্বে এই পদক্ষেপ থেকে সরকারের সরে যাওয়া উচিত। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করব না, শুধু এতটুকু কথা বলে দেশ নেত্রী এবং আমাদের নেতারা যারা জেলে আছে তাদের যদি মুক্তি না দেওয়া হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পতন হবে, সেই পতন হবে অত্যন্ত হৃদয় বিদারক। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সেই জন্য অনতি বিলম্বে সংকট উত্তরণের জন্য আপনাদের পদত্যাগ দাবি করে এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যে 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়, খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে, আজকে ভোটের অধিকারের কথা বলে। আমার খুব হাসি পায় যখন দেখে বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন, সেই সাথে এর পরবর্তীতে আবার ক্ষমতার ওই মানে আমি বলবো যে ওই মসনদে বসেই দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। আবার জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে যখন ক্ষমতায় এরশাদ আছে, তখন এদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং এদেশের কৃষক শ্রমিকরা সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায়। এরপর আসলো খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আমি নিজে কিন্তু অনেক জায়গায় যাই, সেই গাইবান্ধা মহিমাগঞ্জ থেকে শুরু করে ঘাটাইল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কৃষক হত্যা, আমরা ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। খালি কৃষক কেন, রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখনও তাদেরকে প্রায় 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই খালেদা জিয়া। বিদ্যুতের দাবি করেছিল কানসাটে, এবং আসলে কৃষকরাই সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না, যা সাধারণ জনগণ বিদ্যুৎ পাচ্ছে, সেখানেও 9 জন মানুষকে গুলি করে হত্যা করে। তাদের অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপরে বীতশ্রদ্ধ, সেই সময় ভোট চুরি করে 96 সালের 15ই ফেব্রুয়ারি, আমার মনে এটা সকলের মনে রাখা উচিত যে 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়, খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে, অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব। কিন্তু কি দেখা হলো, জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়, অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটোবেলায় দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলেও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল, সেগুলিও জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে রাস্তা, ওখানে একটা বিরাট বগনভিলার ঝাড় ছিল, সেখানে অনেক টুনটুনি পাখি ছিল। আমরা ছোটোবেলা রুটি টুটি নিয়ে ওখানে যেতাম, ওদেরকে খাবার দিতাম, সেগুলিও কেটে ফেলে দেয়। হাইকোর্টের সামনে বড় বড় 2টা গাছ, একটা মাত্র আছে এখন বট গাছ, আর একটা সেখানে অবশ্য ওটা নুরা পাগলার আখড়া ছিল, সবাই জানে, ওখানে ওই মাজার ঘিরেই ওখানে একটাই ছিল,
সেটাও কিন্তু কেটে ফেলে দেয়। ঠিক এইভাবে সারা বাংলাদেশে মানে বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা കേരളത്തിൻ്റെ ജീവനാഡിയായാണ് പ്രവാസികളെ നാം കാണുന്നത്. പ്രവാസ ജീവിതത്തിനിടയ്ക്ക് ഉണ്ടായിട്ടുള്ള ഏറ്റവും വലിയ ദുരന്തമാണ് കഴിഞ്ഞ ദിവസം കുവൈറ്റിൽ സംഭവിച്ചത്.